নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গৃহদাহের পর্ব দ্বিতীয়। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক গৃহদাহ পর্ব দ্বিতীয়। সুরেশ মনে মনে সংশয়ে অনুভব করিতেছিল যে কথাটা মহিম যেমন করিয়াই উড়াইয়া দিক, সে তাহারই একান্ত অনুরোধ উপেক্ষা করিতে না পারিয়াই এতদিন অচলার সহিত দেখা করিতে পারে নাই। সে যত ভালোই বাসুক, এখনো পর্যন্ত সে একটা ব্রাহ্ম মেয়ের কাছে তাহার শৈশবের বন্ধুকে ঘাটও করিতে পারে না। এমন কথা কাল শুনিলেও সুরেশের বুকখানা গর্ভে 10 হাত ফুলিয়া উঠিত। আজ কিন্তু তাহার নির্জন শয্যায় এ চিন্তা তাহাকে লেশমাত্র আনন্দ দিচ্ছিল না। তাহার কেবলই মনে হইতে লাগিল, একদিন না একদিন হাসি গল্পে উপহাসে পরিহাসে বিচিত্র হইয়া সমস্ত কথা অচলার কানে উঠিবে। সেদিন সুখের ক্রোড়ে বসিয়া সে তাহার স্বামীর এই অপদার্থ বন্ধুটার নিষ্ফল ঈর্ষার কোনো তাৎপর্যই খুঁজিয়া পাইবে না। অথচ হাসির ছলেও সে স্বল্পভাষিনী কোনোদিন কোনো প্রশ্নই তাহাকে করিবে না। হয়তোবা শুধু মনে মনে একটুখানি হাসিয়া বলিবে, এই লোকটা বন্ধুত্বের অতি অভিমানে কত পণ্ডশ্রমই না করিয়াছে, ব্যর্থ আক্রোশে কত অন্তর্দাহেই না জ্বলিয়া পুড়িয়া মরিয়াছে। রাত্রে তাহার সুনিদ্রা হইল না। যতবার ঘুম ভাঙিল ততবারই এই সকল তিক্ত চিন্তা তাহাকে ধিক্কার দিয়া বলিয়া গেল, পরের জন্য এমন উৎকট মাথা ব্যথার রোগ কবে সারিবে সুরেশ? সকালবেলা উঠিয়া সে দিনের কোনো কাজে মন দিতে পারিল না এবং বেলা বাড়িতে না বাড়িতেই গাড়ি করিয়া কেদরবাবুর বাটিতে আসিয়া উপস্থিত হইল। বেহারা জানাইল বাবু আলিপুর আদালতে বাহির হইয়া গিয়াছেন, ফিরিতে 3-4 ঘণ্টা দেরি হইতেও পারে। সুরেশ ফিরিতে উদ্যত হইয়া জিজ্ঞাসা করিল, দুইজনেই বেরিয়ে গেছেন? প্রশ্নটা বেহারা বুঝিতে পারিল না। ঘাড় নাড়িয়া কহিল, সে তো আমি জানি নে বাবু। সুরেশ মুশকিলে পড়িল। গৃহস্বামীর অবর্তমানে তাহার যুবতী কন্যার সম্বন্ধে কোনো প্রকার প্রশ্ন করা ব্রাহ্ম পরিবারের মধ্যে শিষ্টতা বিরুদ্ধ কিনা তাহা স্থির করিতে পারিল না। অথচ এই কন্যাটিকেই তাহার একমাত্র প্রয়োজন। চিন্তা করিয়া কহিল, তোমার বাবুর ফিরিতে এত দেরি নাও হতে পারে তো, আমি 1-8 ঘণ্টা অপেক্ষা করেই দেখি। বেহারা সুরেশকে বসিবার ঘরে আনিয়া বসাইয়া বলিল, দিদি ঠাকুরন বাড়িতে আছেন, তাকে খবর দেব কি? বলিয়া উত্তরের জন্য চাহিয়া রহিল। অচলা এই ভদ্রলোকটির সম্মুখে যে বাহির হন তাহা সে কালই দেখিয়াছিল। সুরেশ অন্তরের আগ্রহতিশস্য প্রাণপণে নিবারণ করিয়া নিষ্ক্রিয়ভাবে কহিল, তাকে আবার খবর দেবে? আচ্ছা দাও, ততক্ষণ না হয় তার সঙ্গেই দুটো কথা কই। বেহারা চলিয়া গেল এবং অনতিকাল পরেই অচলা পার্শ্বের দরজার পর্দা সরাইয়া প্রবেশ করিল। সুরেশ উঠিয়া দাঁড়াইয়া কহিল, মহিম যে বাড়ি চলে গেল। এত করে বললুম আপনার সঙ্গে একবার দেখা করে যেতে, কিন্তু কোনো মতেই কথা শুনলে না। এমন একটা... অচলার মুখ মুহূর্তের জন্য সাদা হইয়া গেল, কিন্তু নমস্কার করিয়া একটা চৌকিতে উপবেশন করিয়া মৃদু কণ্ঠে কহিল, যাওয়া বোধ করি খুব বেশি দরকার, বাড়িতে কারোর অসুখ বিসুখ করেনি তো? নমস্কার করিতে দেখিয়া সুরেশ অপ্রতিভ হইয়া প্রতি নমস্কার করিল এবং নিজের অনাবশ্যক উত্তেজনার সঙ্গে অচলার শান্ত ধীর কথাগুলি ওজন করিয়া শত গুণ লজ্জিত কুণ্ঠিত হইয়া উঠিল।
কণ্ঠস্বর যথাসাধ্য সহজ ও স্বাভাবিক করিয়া বলিল, দরকার যাই হোক, সে এমন কি ভয়ানক হতে পারে যে অন্তত 2 মিনিটের জন্য এসেও একবার আপনাকে সে বলে যেতে পারে না? আর যখন কবে ফিরবে তার কোনো ঠিকানা নেই, আপনিই বলুন। বাড়িতেই বা তার আছে কে, যার অসুখের জন্য তাকে এভাবে যেতে হয়? আমি তো মরে গেলেও এমন করে চলে যেতে পারতুম না। অচলার মুখের ওপর দিয়া একটা সলজ্জ স্নিগ্ধ হাসি খেলিয়া গেল। কহিল, আপনার এখন কেউ হয়নি বলেই এ কথা বললেন, কিন্তু হলে ঠিক ওর মতোই অবহেলা করে চলে যেতেন, এ আমি নিশ্চয়ই বলছি। সুরেশ তাহার বসিবার চৌকির হাতলের ওপর সজোরে একটা চপেটাঘাত করিয়া কহিল, কক্ষনো না। আমাকে আপনি চেনেন না, তাই এ কথা বলতে পারলেন, কিন্তু চিনলে পারতেন না। অচলা কহিল, বেশ তো, এখন থেকে তো চিনতে পারবো, আর কেউ হলেও জানতেও পারবো, কি বলেন? সুরেশ কহিল, নিশ্চয়ই, 100 বার। তাছাড়া মহিমের মতো আমি বন্ধুর কাছে কোনো কথা গোপন করে রাখতেও পারিনে, রাখা ভালোও মনে করিনে। বলিয়া হঠাৎ উত্তেজিত হইয়া বলিয়া উঠিল, আপনি বলছেন হলে জানতে পারবেন, কিন্তু আমি বলছি যে আপনাকে না জানিয়ে, আপনার মত না নিয়ে এসব কখনোই হবেই না। কারণ আপনাকে মহিমের সঙ্গে পৃথক করে দেখবার সাধ্য আমার নেই। আপনারা আমার কাছে আজ অভিন্ন। হচলা সলজ্জ হাসি মুখে মাথা নাড়িয়া বলিল, আচ্ছা, সে তখন দেখা যাবে, কিন্তু আপনাকে যাচাই করার শুভদিন না আসা পর্যন্ত আমি কিন্তু আপনার বন্ধুকে দোষী করতে পারবো না সুরেশবাবু। সুরেশ সহসা গম্ভীর হইয়া কহিল, সে আপনার ইচ্ছে, কিন্তু আমাকে যাচাই করবার শুভদিন এ জন্মে ঘটবে কিনা সন্দেহ। কিন্তু সে যাক, আজ সকালেই কেন আপনাদের কাছে এসেছি জানেন? কাল রাত্রে আমি ঘুমোতে পারিনি, না এলে আজও পারবো না তাও জানতুম। আমি অনেক অপরাধ করেছি, তার সমস্ত একটি একটি করে আজ আপনার কাছে স্বীকার করে আমি যাব। আমি তাই এসেছি। তাহার প্রবল বিরুদ্ধতা অচলার অবিদিত ছিল না, তাই সে শঙ্কিত মুখে চুপ করিয়া চাহিয়া রহিল। সুরেশ বলিতে লাগিল, কাল সন্ধ্যার পর বাড়ি ফিরে গিয়ে দেখি মহিম বসে আছে। ভালো কথা, আপনি নিশ্চয়ই জানেন আমি ব্রাহ্মদের দুচক্ষে, অর্থাৎ কি না, ব্রাহ্ম সমাজটাকে আমি তেমন ভালো মনে করি নে। অচলা ঘাড় নাড়িয়া কহিল, হ্যাঁ, আমি জানি। সুরেশ বলিতে লাগিল, জানবেন বই কি, কিন্তু এ কথাও ভুলবেন না যে আমি তখন আপনাকে চিনতুম না, তাই মহিমকে অনুরোধ করি সে যেন অন্তত একটা মাস এখানে না আসে। কেন জানেন? অচলা পুনরায় মাথা নাড়িয়া বলিল, না। তবে বোধহয় আপনি ভেবেছিলেন পুরুষ মানুষের ভুলতে একটা মাসই যথেষ্ট সময়, তবে বেশি বিলম্ব হওয়া সঙ্গত নয়। আঘাতটা সুরে বিনীতভাবে গ্রহণ করিয়া বলিল, আমি চিরদিনই নির্বোধ, হয়তো এমন কিছু একটা মনে করে থাকব। তাছাড়া আরও একটা সাংঘাতিক ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে আমার ছিল। আমি শপথ করেছিলুম এই একটা মাসের মধ্যে আরও কোথাও পাত্রী স্থির করে মহিমের বিয়ে দেব। যেমন করেই হোক তাকে আটকাতে হবে। আমার বন্ধু হয়ে সে যে একটা নারীর মোহে নিজেদের সমাজ ছেড়ে চলে যাবে, হে যেন কিছুতেই না ঘটতে পায়। অচলা রুদ্র নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিল, তারপরে? তাহার পাংশু মুখের পানে চাহিয়া সুরেশ একটুখানি হাসিল, কহিল, তারপরে আর ভয় নেই। এই পাপ সংকল্প ত্যাগ করেছি, আজ সে কথাই আমি স্বীকার করে যাব। আপনাকে দেখা দেবার জন্যে কাল রাত্রে তাকে অনেক অনুরোধ করেছি। একদিন আমার অনুরোধটা সে রেখেছিল, কিন্তু কালকের অনুরোধটা রাখলে না। আপনাকে দেখা না দিয়েই সে কলকাতা ছেড়ে চলে গেল।
অচলা জিজ্ঞাসা করিল, যাবার কোনো কারণ দেখিয়েছিলেন? সুরেশ কহিল, না, দরকার আছে এইমাত্র। অচলা আর একটা নিঃশ্বাস ত্যাগ করিয়া যেন আপনাকে আপনিই বলিতে লাগিল, দরকার, দরকার। চিরকাল তার মুখেই একটা কথাই শুনে আসছি, চিরদিন প্রয়োজনই তার সর্বস্ব। সুরেশ কহিল, একটা চিঠি লিখেও তো সে আপনাকে জানাতে পারত। অচলা ধীরে ধীরে মাথা নাড়িয়ে বলিল, না, চিঠি তিনি লেখেন না। সুরেশ ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া মুখ তুলিয়া চাহিল, বলিল, কি প্রয়োজন তাও কখনো বলে না। তার সুখ দুঃখ ভালো মন্দ সমস্তই তার একার, স্বার্থপর। কখনো কাউকে তার ভাগ দিলে না। এই নিয়ে কত দুঃখ সে যে ছোটবেলা থেকে আমাকে দিয়ে এসেছে, বোধ করি তার সীমা নেই। নিষ্ঠুর। দিনের পর দিন নিজে উপোস করে আমার প্রতিদিনের খাওয়া পড়া তিক্ত বিষাক্ত করেছে, কিন্তু কখনো কোনোদিন আমার মুখ চেয়ে আমার হাত থেকে কিছু নেয়নি। আমার ভয় হয় যে পাষাণকে দিয়ে আমি কখনো সুখ পাইনি, তাকে নিয়ে আপনি কি সুখী হতে পারবেন? বলিতে বলিতেই আকস্মাৎ তাহার চোখ দুটো অশ্রু জলে ছকছক করিয়া উঠিল। তাড়াতাড়ি মুছিয়া ফেলিয়া জোর করিয়া একটুখানি হাসিয়া বলিল, দেখুন, আমার বাইরের ভারী শক্ত দেখতে, কিন্তু ভিতরটা তেমনই দুর্বল। মহিমের ঠিক তার উল্টো। তবু আমাদের মতো বন্ধুত্ব সংসারে বোধ করি খুব কমই ছিল। অচলা নত মুখে মৃদুকণ্ঠে বলিল, সে আমি জানি সুরেশবাবু, এবং আরও জানি যে সে বন্ধুত্ব আজও তেমনই অক্ষয় হয়ে আছে। শৈশবের সমস্ত পূর্বস্মৃতি সুরেশের বুকের ভিতর আলোড়িত হইয়া উঠিল। সে অশ্রুরুদ্ধ কণ্ঠে বলিয়া উঠিল, যখন জানেনি তখন এই ভিক্ষা আজ আমাকে দিন যে, অজ্ঞানে যে শত্রুতা আপনাদের করেছি, সে অপরাধ আর যেন আমার বুকে না বেঁধে। তাহার কণ্ঠস্বর আবেগে পুনরায় রুদ্র হইয়া আসিল, এবং এই একান্ত ব্যাকুলতায় অচলার নিজের অন্তরটাও যেন দুলিয়া দুলিয়া উঠিল। সে উৎকট অশ্রু গোপন করিতে অকস্মাৎ মুখ ফিরাইয়া দেখিল, তাহার পিতা দ্বারের সম্মুখে আসিয়া উপস্থিত হইয়াছেন। কেদারবাবু সুরেশকে দেখিয়া খুশি হইয়া বলিয়া উঠিলেন, এই যে সুরেশবাবু। সুরেশ দাঁড়াইয়া নমস্কার করিল। কেদারবাবু আসন গ্রহণ না করিয়া জিজ্ঞাসা করিল, মহিমের খবর কি? তাকে তো দেখছি নে। সুরেশ বলিল, মহিম অত্যন্ত প্রয়োজনে সকালের গাড়িতেই বাড়ি চলে গেল, এই খবর জানানোর জন্যই আমি এলুম। কেদারবাবু বিস্ময়াপন্ন হইয়া কহিল, বাড়ি চলে গেল? বলিয়াই সহসা জ্বলিয়া উঠিয়া কহিতে লাগিল, সে বাড়ি যাক, থাক, আমাদের তাতে আর কোনো প্রয়োজন নেই। কিন্তু তুমি বাবা সুরেশ, যখন সময় পাবে বাড়ির ছেলের মতো এখানে এসো, যেও, আমার বড় আনন্দ হবে। কিন্তু তোমার সেই মিথ্যাচারী বন্ধুরত্বটি যেন আর কখনোই এই বাড়িতে মুখ না দেখায়। দেখা হলে বলে দিও তার আর কোনো লজ্জা না থাকে, অন্তত অপমানের ভয়টা যেন থাকে। সুরেশ ঘাড় হেট করিয়া রহিল। তাহার মনের ভাব অনুমান করিবার চেষ্টা করিয়া কেদারবাবু সহৎসাহে বলে উঠিলেন, না না সুরেশ, তোমার লজ্জাবোধ করবার এতে কোনো কারণ নেই, বরঞ্চ কর্তব্য করবার গৌরব আছে। তুমি বুঝতে পারছো না যে কি বিপদ থেকে আমাদের পরিত্রাণ করেছ, এবং কতদূর পর্যন্ত আমরা তোমার কাছে কৃতজ্ঞ। মেয়ের দিকে চাহিয়া কহিলেন, আমি কাল থেকে এই বড় আশ্চর্য হচ্ছি অচলা, সে লোকটা সুরেশের মতো ছেলের সঙ্গে বন্ধুত্ব করেছিল কি করে, আর কি করেই বা এতদিন ধরে সেটা বজায় রেখেছিল। একটুখানি থামিয়া বলিলেন, যে এ পারে সে যে আমাদের মতো দুটি নিরীহ মানুষকে ভুলিয়া রাখিবে, এ বেশি কথা নয়। মানি, কিন্তু এত বড় অদ্ভুত যে এই লোকটা বাস্তবিক কি, কেমন,
এটুকু অনুসন্ধান করার কথাও আমার মতো প্রবীণ বয়সের লোকের মনেও একটা দিন ওঠেনি। আশ্চর্য। সুরেশ কথা কহিল না। কেদারবাবুর মুখের প্রতি মুখ তুলিয়া চাহিতে পর্যন্ত পারিল না। কেদারবাবু ক্ষণকাল অপেক্ষা করিয়া নিজের পোশাকের প্রতি দৃষ্টিপাত করিয়া বলিলেন, আমার অনেক কথা জিজ্ঞাসা করবার আছে বাবা, একটু বসো, আমি এগুলো ছেড়ে আসি বলিয়া প্রস্থানের উদ্যোগ করিতেই সুরেশ কহিল, আমার বেলা হয়ে গেছে, আজ যাই, আর একদিন আসব বলিয়া ব্যস্ত হইয়া উঠিয়া পড়িল এবং কোনো মতে একটা নমস্কার সারিয়া লইয়া তাহার সঙ্গে সঙ্গেই বাহির হইয়া গেল। কিন্তু পরদিন সকালেই আবার তাহাকে দেখতে পাওয়া গেল এবং পরদিনও ঠিক এই সময়েই তাহার গাড়ির শব্দ নিচে আসিয়া থামিল। কিন্তু ইহার পরদিনও আবার যখন তাহার গাড়ির শব্দ শোনা গেল, তখন বেলা হইয়াছে। পিতাকে স্নানাহারের তাগিদ দিয়া অচলা উঠিবার চেষ্টা করিতেছে, কিন্তু তাহার আর ওঠা হল না। তিনি সুরেশকে সানন্দে আহ্বান করিয়া লইয়া গল্প শুরু করিয়া দিলেন। সুরেশ ইহা লক্ষ্য করিয়াছিল বলিয়াই দু চারিটে সাধারণ কথাবার্তার পরে যখন উঠিতে গেল, তখন তাহার শুষ্ক রুক্ষ মাথার প্রতি দৃষ্টিপাত করিয়া আজ অকস্মাৎ এক নিমেষেই কেদারবাবু ব্যতিব্যস্ত হইয়া পড়িলেন। বলিলেন, এখনো তো তোমার স্নানাহার হয়নি সুরেশবাবু? সুরেশ সহাস্যে কহিল, আমার আহার একটু বেলাতেই হয়। কেদারবাবু তাহার কানেই লইলেন না, বলিতে লাগিলেন এবং এক নিমেষেই একেবারে ব্যস্ত সমস্ত হইয়া উঠিলেন। হ্যাঁ, এখনো নাওয়া খাওয়া হয়নি? না, আর 1 মিনিটও দেরি নয় সুরেশ, এইখানেই স্নান করে চা পারো খেয়ে নাও। মা অচলা, একটু তাড়া দাও, বেলা 12টা বেজে গেছে। পেয়ারা ইত্যাদি উচ্চ কণ্ঠে ডাকাডাকি করিতে করিতে তিনি নিজেই বাহির হইয়া গেলেন। অচলা এতক্ষণ স্থির হইয়া দাঁড়াইয়াছিল, এখনো কোনো প্রকার চাঞ্চল্য প্রকাশ করিল না। পিতা চলিয়া যাইবার পর আস্তে আস্তে বলিলেন, আপনি আমাদের এখানে কি কিছু খেতে পারবেন? সুরেশ মুখ তুলিয়া অচলার মুখের পানে কিছুক্ষণ চাইয়া থাকিয়া বলিল, আপনি কি বলেন? আপনি কখনোই তো ব্রাহ্ম বাড়িতে খান না। না, খাইনি, কিন্তু আপনি এনে দিলে খাবো। একটুখানি থামিয়া বলিল, আপনি বোধহয় ভাবছেন আমি তামাশা করছি, কিন্তু তা নয়, আপনি হাতে করে দিলে আমি সত্যিই খাবো। বলিয়া চাহিয়া রহিল। এইবার অচলা একটুখানি মুখ নিচু করিয়া হাসি গোপন করিল, কহিল, যথার্থই আমি ভেবেছিলুম আপনি ঠাট্টা করছেন। কাল পর্যন্ত যাদের বাড়িতে খেতে আপনার ঘৃণা অবধি ছিল না, আজ তাদেরই একজনের ছোঁয়া খেতে কি করে আপনার প্রবৃত্তি হবে? আমি তো ভেবেই পাচ্ছি না সুরেশবাবু। সুরেশ ম্লান মুখে ব্যথিত স্বরে কহিল, তবে এতক্ষণ পরে কি এই ভেবে পেলেন যে আপনার হাতে খেতে আমার ঘৃণা হবে? অচলা বলিল, কিন্তু এই ভাবনাই তো স্বাভাবিক সুরেশবাবু। আপনার মতো একজন উচ্চ শিক্ষিত ভদ্রলোকের চিরদিনের বদ্ধমূল সামাজিক সংস্কার হঠাৎ একদিনে অকারণে ভেসে যাবে, এইটাই কি ভাবতে পারা সহজ? সুরেশ কহিল, না, সহজ নয়, কিন্তু অকারণে ভেসে যাচ্ছে তাই বা ভাবছেন কেন? কারণ থাকতেও তো পারে। বলিয়া এমনি করিয়াই চাহিয়া রইল যে জবাব দিতে গিয়ে অচলা একেবারে বিস্মিত হইয়া গেল। তাহার কথাটায় যে সে আঘাত পাইয়াছে তাহা সে মুখ দেখিয়াই বুঝিয়াছিল এবং এক প্রকার হিংস্র আনন্দ উপভোগ করিতেছিল। কিন্তু সে বেদনার যে অকস্মাৎ এক মুহূর্তে তাহার সমস্ত মুখখানাকে একেবারে ছাইয়ের মতো শুষ্ক করিয়া দিতে পারে, তা সে ভাবেও নাই, ইচ্ছাও করে নাই। তাই নিজেও ব্যথা পাইয়া কথাটা সহজ রহস্যলাভ পরিণত করিতে জোর করিয়া একটুখানি হাসিয়া বলিল, ভেবেই দেখুন, আপনার মতো কঠোর প্রতিজ্ঞ লোকও। সুরেশ বলিল, হ্যাঁ, ভেসে যায়। তাহার গলার স্বর কাঁপিতে লাগিল। কহিল, আপনি একটা দিনের কথা বলেছিলেন, কিন্তু জানেন আপনি
একদিনের ভূমিকম্পে অর্ধেক দুনিয়াটা পাতালের মধ্যে ডুবে যেতে পারে। একটা দিন কম সময় নয়। বলিয়া আবার নির্নিমেষে চক্ষু চাহিয়া রহিল। অচলা ভীত হইয়া উঠিল। সুরেশের মুখের ওপর কি এক প্রকার শুষ্ক পাণ্ডুরতা, কপালের শির দুটো রক্তে স্ফীত, চোখ দুটো চলচল করিতেছে, যেন কি একটা সে ছো মারিয়া ধরিতে চায়। একেই গরম, তাহাতে এত বেলা পর্যন্ত স্নানাহার নাই। গত রাত্রে এতটুকু ঘুমাইতে পারে নাই। তাহার পায়ের নিচের মাটিটা পর্যন্ত যেন অকস্মাৎ দুলিয়া উঠিল। আরক্ত দুই চক্ষু বিস্ফোরিত করিয়া বলিল, ব্রাহ্মণের ঘৃণা করি কি না সে জবাব ব্রাহ্মদের দেব, কিন্তু আপনি আমার কাছে তাদের অনেক অনেক উপরে। তাহার উন্মাদ ভঙ্গিতে অচলা ভয়ে কাঠ হইয়া উঠিল। কোনো মতে প্রসঙ্গটা চাপা দিবার জন্য সভয়ে কইতে লাগিল, বেহারাটা। কিন্তু সেই অস্ফুট মৃদু স্বর সুরেশের উত্তপ্ত উচ্চ কণ্ঠে ঢাকা পড়িয়া গেল। সে অমনি তীব্র স্বরে কইতে লাগিল, দুটো দিনের পরিচয়? তা বটে, কিন্তু জানো অচলা, দিন ঘন্টা মিনিট দিয়ে মহিমকে মাপা যায়, কিন্তু সুরেশের যায় না। সে স্থান কালের অতীত। তুমি ভূমিকম্প দেখেছ, যা পৃথিবী গ্রাস করে? অচলা ব্যাধভীত হরিণীর মতো চক্ষের পলকে উঠিয়া দাঁড়াইয়া কহিল, আপনার স্নানার জোগাড়। বলিয়া পা বাড়াইতে সুরেশ সহসা সম্মুখে ঝুঁকিয়া পড়িয়া অচলার ডান হাত ধরিয়া টান দিল। সেই উন্মত্ত ও আকস্মিক আকর্ষণ সহ্য করা স্ত্রীলোকের সাধ্য নয়। সে উপুর হইয়া সুরেশের গায়ের উপর আসিয়া পড়িল। ভয় ও বিস্ময় অতিক্রম করিয়া তাহার আর্তকণ্ঠের অস্ফুট মা গো আহ্বান তাহার কম্পিত ওষ্ঠপুট ত্যাগ করিতে না করিতে সুরেশ তাহার দুই হাত নিজের বুকের উপর সজোরে টানিয়া লইয়া ডাকিল, অচলা। অচলা চোখ তুলিয়া মূর্ছিত মায়ামুগ্ধের মতো চাহিয়া রহিল, এবং সুরেশ ক্ষণকালের জন্য কথা কইতে পারিল না। শুধু তাহার অপরিমেয় পিপাসাদগ্ধ ওষ্ঠধার হইতে কেমন যেন একটা স্তব্ধ তীব্র জ্বালা ছড়াইয়া পড়িতে লাগিল। কয়েক মুহূর্ত এইভাবে থাকিয়া সুরেশ আর একবার অচলার দুই হাত বুকের ওপর চাপিয়া ধরিয়া উচ্ছ্বসিত হইয়া বলিয়া উঠিল, অচলা, একটিবার ভূমিকম্পের এই প্রচণ্ড হৃদস্পন্দন নিজের দুই হাতে অনুভব করে দেখো। কি ভীষণ তাণ্ডব এই বুকের ভেতরটায় তোলপাড় করে বেড়াচ্ছে। এ কি পৃথিবীর কোনো ভূমিকম্পের চেয়ে ছোট? বলতে পারো অচলা, পৃথিবীতে কোনো জাত, কোনো ধর্ম, কোনো মতামত আছে যা এই বিপ্লবের মতো পরেও ডুবে রসাতলে তলিয়ে যাবে না? ছেড়ে দিন, বাবা আসছেন। বলিয়া জোর করিয়া নিজেকে মুক্ত করিয়া লইয়া অচলা তাহার চৌকিতে ফিরিয়া গিয়া শান্ত হইয়া বসিল, এবং পরক্ষণেই কেদারবাবু ব্যস্তভাবে ঘরে ঢুকিয়ে কইল, তাই তো, একটু দেরি হয়ে গেল। আর এই বেয়ারা বেটা যে থেকে কোথায় যায় তার ঠিকানা নেই। মা অচলা, ও কি রে, তোর কি কোনো অসুখ করেছে? মুখ শুকিয়ে যেন একেবারে। অচলা কোনো মতে একটুখানি হাসিবার চেষ্টা করিয়া কহিল, না বাবা, অসুখ করবে কেন? তবু মাথার টাথা ধরা টরা, যে গরম পড়েছে তা। না, আমি বেশ আছি বাবা, আমার কিচ্ছুই হয়নি। কেদারবাবু নিশ্চিত হইয়া বলিলেন, তবু ভালো, মুখ দেখে আমার ভয় লেগে গিয়েছিল। তবে তুমি একটু দেখো দেখি মা যদি। অচলা বলিল, বেশ তো বাবা, আমি 1 মিনিটে সমস্ত জোগাড় করে দিচ্ছি। কিন্তু এইমাত্র আমি জিজ্ঞাসা করেছিলাম সুরেশবাবুকে, আমাদের এখানে নাওয়া খাওয়া করতে তার তো আপত্তি নেই? কেদারবাবু আশ্চর্য হইয়া বলিলেন, আপত্তি কেন থাকবে? না না সুরেশ, আমি তো তোমাকে বলছি যে একদিনেই তোমাকে আমি ঘরের ছেলে মনে করেছি। এ বাড়ি তোমার নিজের বাড়ি। মেয়ের দিকে চাহিয়া সগর্বে কহিলেন, আর তাই যদি না হবে অচলা, আমাদের উদ্ধার করবার জন্য ভগবান ওকে পাঠাবেন কেন? কিন্তু আর দেরি ভালো হবে না বাবা, এসো আমার সঙ্গে, স্নানের ঘরটা তোমাকে দেখিয়ে দিই গে।
কিন্তু সেই যে সুরেশ কেদারবাবুকে প্রবেশ করা পর্যন্ত মাথা হেঁট করিয়াছিল, কিছুতেই আর সে মাথা সোজা করিয়া তুলিয়া ধরিতে পারিল না। অচলা বলিল, কাজ কি বাবা পিড়াপিড়ি করে? আমাদের বাম্বু বাড়িতে খেতে হয়তো ওর বিশেষ বাধা আছে। তাছাড়া অপ্রবৃত্তির ওপর খেলে অসুখ করিতে পারে। কেদারবাবু একেবারে মুচ দিয়া পড়িলেন। সুরেশ বড় লোকের ছেলে, স্বাধীন, ঘরে গাড়ি করিয়া যাতায়াত করে। তাহাকে খাওয়াইয়া মাখাইয়া যেমন করিয়া হোক আত্মীয় করা যে তার চাই। হঠাৎ তাহার আনত মুখের একাংশ নজর পড়ায় কেদারবাবু বিস্ময়ে একেবারে চমকাইয়া উঠিলেন। হ্যাঁ, এ কি হয়েছে সুরেশ? শুকিয়ে সমস্ত মুখখানা যে একেবারে কালিবর্ণ হয়ে গেছে। ওঠো ওঠো, মাথায় মুখে জল দিতে আর 1 মিনিট বিলম্ব করো না, বলিয়া হাত ধরিয়া এক প্রকার জোর করিয়াই তুলিয়া লইয়া গেলেন। আহারাদির পর কোনো মতেই কেদারবাবু এই রৌদ্রের মধ্যে সুরেশকে ছাড়িয়া দিলেন না। বিশ্রামের নামে সমস্ত দুপুরটা একটা ঘরে কয়েদ করিয়া রাখিলেন। সে চোখ বুজিয়া কৌচের ওপর পড়িয়া রহিল, কিন্তু কিছুতেই ঘুমাইতে পারিল না। ঘরের বাইরে মধ্যাহ্ন সূর্য আকাশে জ্বলিতে লাগিল। ভিতরে আত্মসংযমের আত্মগ্লানি ততোধিক ভীষণ তেজে সুরেশের বুকের ভিতর প্রজ্বলিত হইয়া উঠিল। এমনি করিয়া সমস্ত বেলাটা অন্তরে বাহিরে পুরিয়া আত্মরা হইয়া যখন সে উঠিয়া বসিয়া সম্মুখের জানলাটা খুলিয়া দিল, তখন বেলা পড়িয়া গিয়াছে। কেদারবাবু প্রসন্ন মুখে ঘরে ঢুকিয়া জোর করিয়া একটা নিঃশ্বাস ফেলে বললেন, আহ, গরমটা একবার দেখেছ সুরেশ? আমার এতটা বয়স কলকাতায় কস্মিন কালেও এমন দেখিনি। বলি, ঘুমটুম একটু হয়েছিল কি? সুরেশ ঘাড় নাড়িয়া কহিল, না, দিনের বেলায় আমি ঘুমোতে পারি নে। কেদারবাবু তৎক্ষণাৎ কহিলেন, আর পারাও উচিত নয়, ভয়ানক স্বাস্থ্যহানি হয়। তবুও আমি 3-4 বার উঠে উঠে দেখি তোমার পাখাওয়ালা টানছে না ঘুমোচ্ছে। এরা এত বড় শয়তান যে যে মুহূর্তে তুমি একটু চোখ বুঝবে সেই মুহূর্তেই সেও চোখ বুঝবে। যাই হোক, একটু সুস্থ হতে পেরেছ তো? আমি নিশ্চয়ই জানতুম এই রোদে বাইরে বেরুলে আর তুমি বাঁচতে না। সুরেশ চুপ করিয়া রহিল। কেদারবাবু ঘরের অন্য জানলাগুলো একে একে খুলিয়া দিয়া বসিবার চৌকিখানা কাছে টানিয়া লইয়া কহিলেন, আমি ভাবছি সুরেশ, আর গড়িমসি প্রয়োজন নেই। সমস্ত স্পষ্ট করে মহিমকে একখানা চিঠি লিখে দিই, কি বলো? প্রশ্নটা সুরেশের পিঠের ওপর যেন মর্মান্তিক চাবুকের বাড়ি মারিল। সে এমনি চমকিয়া উঠিল যে কেদারবাবু দেখিতে পাইয়া কহিলেন, নিষ্ঠুর কর্তব্য যে কি করে করতে হয় সেই শিক্ষা তো তুমি আমাকে এতকাল পরে দিলে সুরেশ। এখন তোমার তো পেছনে চলবে না বাবা। এ তো ঠিক কথা। সুরেশ কিছুক্ষণ মৌন থাকিয়া বলিল, কিন্তু আপনার কন্যার এ সম্বন্ধে মতামত নেওয়া চাই। কেদারবাবু অল্প হাসিয়া কহিলেন, চাই বই কি? তিনি কি স্পষ্ট করে চিঠি লিখে দিতেই বললেন? কেদারবাবু ইয়ার সোজা জবাবটা না দিয়া কহিলেন, তা একরকম তাই বই কি। এইসব বিষয়ে মুখোমুখি সওয়াল জবাব করাটা সকলের পক্ষেই কষ্টকর। কিন্তু সে তো বড় হয়েছে, রীতিমতো শিক্ষাও পেয়েছে। এই সকল ব্যাপার দিন থাকতে পরিষ্কার করে না নিলে এর পাগলামিটা যে কোথায় গিয়ে দাঁড়ায় এ তো সে বোঝে। তাই ভাবছি আজ রাত্রেই কাজটা সেরে ফেলব। সুরেশ ম্লান হইয়া কহিল, এত তাড়াতাড়ি কেন? 2 দিন চিন্তা করাও তো উচিত। কেদারবাবু বলিলেন, এর ভেতরে চিন্তা করব আর কোনখানে? ওর হাতে মেয়ে দিতে পারবো না, সে নিশ্চয়। তখন এই বিশ্রী ব্যাপারটা যত শীঘ্রই শেষ হয় ততই মঙ্গল। সুরেশ জিজ্ঞাসা করিল, আমার উল্লেখ করাও কি প্রয়োজন? কেদারবাবু হাসিয়া বলিলেন, বুড়ো হয়েছি, এইটুকু বিবেচনাও কি আমার নেই মনে করো? তোমার নাম কোনোদিনও কেউ তুলবে না। সুরেশের মুখ দিয়া একটা আরামের নিঃশ্বাস পড়িল, কিন্তু সে আর কোনো কথা কহিল না, চুপ করিয়া বসিয়া রহিল।
এই নিঃশ্বাসটুকু কেদারবাবু দৃষ্টি এড়াইল না। তিনি সুরেশের আরও দু একটা আচরণ ইতিমধ্যে লক্ষ্য করিয়া মনে মনে একটু অনুমান খাড়া করিয়া লইয়াছিলেন। তাহার সত্য মিথ্যা যাচাই করিবার উদ্দেশ্যে অন্ধকারে একটা ঢিল ফেলিলেন। কহিলেন, মস্ত উপকার আমাদের যেমন তুমি করলে বাবা, কিন্তু এর চেয়েও বড় উপকার তোমার কাছে আমার দুজন প্রত্যাশা করছি। আমরা ব্রাহ্ম বটে, কিন্তু সেরকম ব্রাহ্ম নয়। আর আমার মেয়ে তো তার মায়ের মতো মনে মনে হিন্দুই রয়ে গেছে। সে আমাদের ব্রাহ্মগিরিটিরে একেবারেই পছন্দ করে না। সুরেশ বিস্ময়াপন্ন হইয়া মুখ তুলিয়া চাহিল। তাহার এই নীরব উৎসুক্য কেদারবাবু বিশেষ করিয়া লক্ষ্য করিয়া কহিতে লাগিলেন, তাই মেয়েকে আমি কিছুতেই চিরকাল আইবুড়ো রাখতে পারিনি। এই বিষয়ে আমি তোমাদের মতোই সম্পূর্ণ হিন্দু মতাবলম্বী। একটি সম্বন্ধ যেমন তোমা হতে ভেঙে গেলে সুরেশ, তেমনি আরেকটি তোমাকেই গড়ে তুলতে হবে বাবা। সুরেশ কহিল, যে আজ্ঞে, আমি প্রাণপণ চেষ্টা করব। তাহার মুখের ভাব পড়িতে পড়িতে কেদারবাবু সন্নিগ্ধ স্বরে কহিলেন, সমাজে এই নিয়ে যথেষ্ট গোলযোগ হবে দেখতে পাচ্ছি, কিন্তু যত শীঘ্র পারা যায় অচলার বিয়ে দিয়ে এইসব আলোচনা থামিয়ে ফেলতে হবে। তবে একটা শক্ত কথা আছে সুরেশ, বলিয়া একবার দরজার বাহিরে চাহিয়া আরও একটু কাছে সরিয়া আসিয়া গলা খাটো করিয়া বলিলেন, শক্ত হচ্ছে এই যে, পাত্র রূপে গুণে ভালো হলেই যে হিন্দু সমাজের মতো তাকে ধরে এনে বিয়ে দিতে পারবো তা নয়। ও চিরকাল যে শিক্ষা সংস্কারের মধ্যে বড় হয়ে উঠেছে, তাতে ওর অমতে কিছুই করা যাবে না। কিন্তু মত যে কোনো মতেই দেবে না, যতক্ষণ না পর্যন্ত না দুজনের মধ্যে এমন একটা কিছু, বুঝলে না সুরেশ? কথাবার্তার মধ্যে সুরেশ কতকটা যেন বিমনা হইয়া পড়িয়াছিল। এই প্রণয় ইঙ্গিতটা যেন তার একবার নতুন করিয়া আঘাত করিয়া তাহাকে অচেতন করিয়া দিল। দুপুরবেলায় তাহার নিজের সেই উচ্ছৃঙ্খল প্রণয় নিবেদনের বিভৎস উৎকট আচরণ স্মরণ হওয়ায় নিদারুণ লজ্জায় সমস্ত মুখখানা রাঙা হইয়া একেবারে কালিবর্ণ হইয়া গেল, এবং সকালের যে খবরের কাগজখানা এতক্ষণ পায়ের কাছে মেঝেতে পড়িয়াছিল সেইখানা তুলিয়া লইয়া তাহার বিজ্ঞাপনের পাতাটার প্রতি একদৃষ্টে চাহিয়া রহিল। কেদারবাবু ইহা দেখিতে পাইলেন, এবং এই আকস্মিক ভাব পরিবর্তনের সম্পূর্ণ বিপরীত অর্থ কল্পনা করিয়া মনে মনে অত্যন্ত পুলকিত হইলেন, এবং সুযোগ বুঝিয়া এই বড় রকম চাল চালিয়া দিলেন। কহিলেন, আমি বরাবর এই বড় একটা আশ্চর্য জিনিস দেখিয়াছি সুরেশ, যে কেন জানি নে একটা লোককে আজন্ম কাছে পেয়েও এক তিল বিশ্বাস হয় না, আর একটা মানুষকে হয়তো 2 ঘন্টা মাত্র কাছে পেয়েই মনে হয় এর হাতে নিজের প্রাণটা পর্যন্ত সঁপে দিতে পারি। মনে হয় যেন জন্ম জন্মান্তরের আলাপ, শুধু 2 ঘন্টার নয়। এই যেমন তুমি, কতক্ষণেই বা পরিচয় বলো দেখি। ঠিক এমন সময় অচলা ঘরে প্রবেশ করিল। ষোড়শ মুহূর্তের মধ্যে চোখ তুলিয়াই আবার সংবাদপত্রের প্রতি মনোযোগ করিল। বাবা, তুমি এবেলা চা না কোকো খাবে? আমি কোকোই খাবো মা। সুরেশবাবু, আপনি চা খাবেন তো? সুরেশ কাগজের দিকে চোখ রাখিয়াই অস্ফুট স্বরে করিল, আমাকে চাই দেবেন। আপনার পেয়ালায় চিনি কম দিতে হবে না তো? না, আর 5 জন যেমন খায় আমিও তেমনই খাই। অচলা চলিয়া গেল। কেদারবাবু তার ছিন্ন প্রসঙ্গের সূত্র যোজনা করিয়া ধীরে ধীরে বলিলেন, হেই দেখো না সুরেশ, আমার এই মাটির জন্য এই বুড়ো বয়সে আমি বিপদগ্রস্ত হয়ে পড়েছি। এ কথা তোমার কাছে তো গোপন রাখতে পারলুম না, নইলে নিজের দুর্দশা দুরবস্থার কাহিনী সহজে কি কেউ কখনো অপরের কানে তুলতে পারে? কখনো যা পারিনি, এত বন্ধুবান্ধব থাকতে সে কথা শুধু তোমার কাছেই বলতে কেন সংকোচ বোধ হচ্ছে না? এর কি কোনো গিরো কারণ নেই মনে করো? সুরেশ বিস্ময় হইয়া মুখ তুলিয়া চাহিয়া রহিলেন। কেদারবাবু বলিতে লাগিলেন,
এ ভগবানের নির্দেশ, সাধ্য কি গোপন করি? আমাকে বলতেই হবে যে, বলিয়া চৌকির হাতলের ওপর তিনি একটা চাপ্পড় মারিলেন। কিন্তু তাহার এই বিস্মিত ভূমিকা সত্ত্বেও তাহার দুর্দশা দুরবস্থাটা যে মেয়ের জন্য কিরূপ দাঁড়িয়াছে তাহা সুরেশ আন্দাজ করিতে পারিল না। কেদারবাবু তখন সবিস্তরে বর্ণনা করিতে লাগিলেন, কি করিয়া তাহার অমন অর্ডার সাপ্লাইয়ের ব্যবসাটা নিছক প্রবঞ্চনা ও কৃতজ্ঞতার আগুনে পুড়িয়া খাক হইয়া গেলেও তিনি অবিচলিত ধৈর্যের সহিত দাঁড়াইয়াছিলেন এবং ঋণের পরিমাণ উত্তরোত্তর বাড়িয়া গেলেও একমাত্র কন্যার শিক্ষা সম্বন্ধে কিছু মাত্র ব্যয় সংকোচ পড়েন নাই। তিনি বলিতে লাগিলেন, গুটির ৫-৬ ডিক্রি জারি ভয়ে তাহার আহার বিহার বিস্ময় এবং খুচরা ঋণের তাগাদায় জীবন দুর্ভর হইয়া উঠিলেও তিনি মুখ ফুটিয়া কাহাকেও কিছু বলিতে পারেন না। অথচ এই কলিকাতা শহরেই এমন অনেক আছেন যাহারা টাকাটা অনায়াসে ফেলিয়া দিতে পারেন। একটুখানি থামিয়া কি যেন চিন্তা করিয়া বলিয়া উঠিলেন, কিন্তু তোমাকে যে জানলুম সেইটুকু দ্বিধা সংকোচ হল না। এ কি শ্রী ভগবানের সুস্পষ্ট আদেশ নয়? বলিয়া পরম ভক্তি ভরে ২ হাত কপালে ঠেকাইয়া নমস্কার করিলেন। সুরেশের ভগবানে বিশ্বাস ছিল না। সে বিদ্যের উচ্ছ্বাসে যোগ দিল না, বরঞ্চ তাহার মনটা কেমন যেন ছোট হইয়া গেল। ভাবে জিজ্ঞাসা করিল, আপনার ঋণ কত? কেদারবাবু বলিলেন, ঋণ? আমার ব্যবসাটা বজায় থাকলে কি আবার একটা ঋণ? বড় জোর ১,০০০-৩,৪। তিনি আরও কি একটা বলিতে যাইতেছিলেন, কিন্তু এমনি সময় অচলা বেহারার হাতে চায়ের সরঞ্জাম এবং নিজের হাতে জলখাবারের থালা লইয়া প্রবেশ করিল। কেদারবাবু গরম কোকো এক চুমুকে খানিকটা খাইয়া হর্ষসূচক একটা অব্যক্ত নিনাদ করিয়া পেয়ালাটা টেবিলের উপর রাখিয়া দিয়া বলিলেন, দেখো সুরেশ, আমার ওপর ভগবানের এই আশ্চর্য কৃপা আমি বরাবর দেখে আসছি যে তিনি কখনো আমাকে অপ্রস্তুত করেন না। মহিমকে কথাটা বলি বলি করেও যে কেন বলতে পারলুম না, তিনি বরাবর আমার যেন মুখ চেপে ধরতেন, এতদিন সেটা বোঝা গেল। বলিয়া আর একবার কপালে হাত ঠেকাইয়া তাহার অসীম দয়ার জন্য নমস্কার করিলেন। সুরেশ তাহার পেয়ালাটার প্রতি দৃষ্টি নিবদ্ধ করিয়া কহিল, টাকাটা কবে আপনার প্রয়োজন? কেদারবাবুর মুখ হইতে কোকোর পেয়ালাটা পুনরায় নামাইয়া রাখিয়া বলিলেন, প্রয়োজন আমার তো নয় সুরেশ, প্রয়োজন তোমাদের। বলিয়া একটুখানি উচ্চ অঙ্গের হাস্য করিলেন। হেয়ালিটা বুঝিতে না পারিয়া সুরেশ মুখ তুলিয়া চাহিয়া দেখিল অচলা জিজ্ঞাসু মুখে পিতার মুখের পানে চাহিয়াছে। তিনি একবার কন্যার মুখে একবার সুরেশের মুখে দৃষ্টি নিক্ষেপ করিয়া কহিলেন, হের মানে বোঝাতে শক্ত নয়, বাড়িটা আমি তো সঙ্গে নিয়ে যাব না, যায় তোমাদেরই যাবে, আর থাকে তোমাদেরই দুজনেরই থাকবে। বলিয়া মৃদু হাসিতে লাগলেন। দুজনের চোখাচোখি হইল এবং চক্ষের পলকেই উভয়ের আরক্ত মুখে মাথা হেঁট করিয়া ফেলিল। পেয়ালা ২ কোকো নিঃশেষ করিয়া কেদারবাবু একখানা জরুরি চিঠি লেখার কথা স্মরণ হইল। অবিলম্বে উঠিয়া দাঁড়াইয়া কহিলেন, আজ তোমার খাওয়া ভারী কষ্ট হলো সুরেশ, কাল দুপুরবেলা এখানে খাবে। বলিয়া নিমন্ত্রণ করিয়া পশ্চিম দিকের দরজা খুলিয়া তাহার নিজের ঘরে চলিয়া গেলেন। খোলা দরজা দিয়া অস্তমুখ সূর্যের এক ঝলক রাঙা আলো সুরেশের মুখের উপর আসিয়া পড়িল। সে ঘাড় ফিরিয়া দেখিতে পাইল অচলা তাহার প্রতি এক দৃষ্টে চাহিয়াছে। সেই দৃষ্টি অবনত করিল। মিনিট ২ পর ঘড়ির খটখট শব্দ ছাড়া সমস্ত ঘরটা নিস্তব্ধ হইয়া রহিল। ঘরের নীরবতা ভাঙল। সুরেশ কহিল, হঠাৎ আচ্ছা একটা কাণ্ড করে বসলুম। অচলা কথা কহিল না। সুরেশ পুনরায় কহিল, আপনার নিশ্চয়ই আমাকে একটা রাক্ষস বলে মনে হচ্ছে। একলা বসে থাকতে বোধ করি আপনার সাহস হচ্ছে না, না? বলিয়া টানিয়া টানিয়া হাসিতে লাগিল। অচলা এখনো মুখ তুলিল না, কিন্তু তুলিতে দেখিতে পাইত সুরেশের ওই একান্ত চেষ্টায় নিষ্ফল হাসিটা শুধু তাহার নিজের মুখখানাকেই বারংবার অপমানিত করিয়া লজ্জায় বিকৃত হইয়া উঠিতেছে।
আবার সমস্ত ঘরটা নিস্তব্ধ হইয়া রহিল, এবং সেই দেওয়ালের গায়ের ঘড়িটা শুধু খটখট করিয়া স্তব্ধতার পরিমাণ করিতে লাগিল। কিছুক্ষণ এই কঠিন নীরবতা যখন একেবারেই অসহ্য হইয়া উঠিল, তখন সুরেশ তার সমস্ত দেহটাকে ঋজু এবং শক্ত করিয়া কহিল, দেখুন, যা হয়ে গেছে তারপরে আমাদের মতো চক্ষু লজ্জার স্থান নেই। বেলা গেল, আমি এবার যাব, কিন্তু তার আগে গোটা 2 কথার জবাব শুনে যেতে চাই, দেবেন? অচলা মুখ তুলিল, তার চোখের দৃষ্টি ব্যথায় ভরা। কইল, বলুন। সুরেশ ক্ষণকাল স্থির থাকিয়া বলিল, আপনার বাবার দেনাটা পরিশোধ করে দিতে কাল পরশু একবার আসব, কিন্তু আপনার সঙ্গে দেখা হবার প্রয়োজন নেই। আমি জানতে চাই, আমাদের দুজনের সম্বন্ধে তার অভিপ্রায় কি আপনি জানেন? অচলা কহিল, আমাকে তিনি স্পষ্ট করে কিছুই বলেন না। সুরেশ বলিল, আমাকেও না। তবু বিশ্বাস তিনি আমাকেই, কিন্তু আপনি বোধ করি রাজি হবেন না। অচলা কহিল, না। কোনোদিন না? অচলা দৃষ্টি অবনত করিয়া কহিল, না। কিন্তু মহিমের আশা যদি না থাকে? অচলা অবিরচিত স্বরে কহিল, সে আশা তো নেই। সুরেশ প্রশ্ন করিল, বোধ করি তবুও না? অচলা মুখ তুলিল না, কিন্তু তেমনি শান্ত দৃঢ় স্বরে কহিল, তবুও না। সুরেশ কৌচের পিঠে ঢলিয়া পড়িয়া একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, যাক, এই দিকটা পরিষ্কার হয়ে গেল, বাঁচা গেল। বলিয়া খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া পুনরায় সোজা হইয়া বসিয়া বলিল, কিন্তু আমি এই একটা মুশকিলের কথা ভাবছি যে, আপনার বাবার দেনাটা তাহলে শোধ হবে কি করে? অচলা ভয়ে ভয়ে একটুখানি মুখ তুলিয়া অত্যন্ত সংকোচের সহিত কহিল, আর তো আপনি দিতে পারবেন না। পারব না? কেন? প্রশ্ন করিয়া সুরেশ তীক্ষ্ণ ব্যগ্র দৃষ্টিতে চাহিয়া রহিল। কয়েক মুহূর্ত উত্তরের প্রতীক্ষা করিয়া সুরেশ হাসিল, কিন্তু এবার তাহার হাসিতে আনন্দ না থাক, কৃত্রিমতাও ছিল না। কহিল, দেখুন, আমার সঙ্গে পরিচয় হওয়া পর্যন্ত আপনার কোনো আচরণকেই যে ভদ্র বলা যেতে পারে না, সে আমি নিজেও জানি, কিন্তু আমি অত ছোটও নই। আপনার বাবাকে আমি এ টাকা ঘুষ দিতে চাইনি, তার বিপদে সাহায্য করতেই চেয়েছিল। সুতরাং আপনার মতামতের ওপর আমার দেওয়াটা নির্ভর করছে না, নির্ভর করছে তার নেওয়াটা। এখন কি করে যে তিনি নেবেন আমি তাই ভাবছি। বরং আসুন, এই সম্বন্ধে আমার একটা পরামর্শ করি। অচলা মুখ তুলিয়া কহিল, বলুন। সুরেশ বলিতে লাগিল, দৈবাৎ অনেক টাকার মালিক আমি, অথচ টাকা কড়ির ওপর কোনোদিনই কোনো মায়া আমার নেই। 1,000 টাকা আমি স্বচ্ছন্দে হাতছাড়া করতে পারি, আর আপনার সুখের জন্য তো আরো ঢের বেশি পারি। তা যাক, এখন কথা এই যে, আপনার বাবার ধারণা এই টাকা শোধ দেবার আর আবশ্যক হবে না, অথচ সে একরকম শোধ দেওয়াই হবে, বুঝলেন না? অচলা মাথা নাড়িয়া অস্ফুট কহিল, হ্যাঁ। সুরেশ বলিতে লাগিল, কথাটা স্পষ্ট বলছি বলে মনে কিছু করবেন না। বুঝতে পারছি টাকাটা তার চাই, অথচ এত টাকা ধার নিয়ে শোধ করার অবস্থা তার নেই। যদিচ আমার নিজের তরফ থেকে তার আবশ্যকও কিছু মাত্র নেই। আচ্ছা, এ তো সহজেই হতে পারে। পরশু পর্যন্ত আপনার মনের ভাব তাকে না জানালেই তো আর কোনো গোল থাকে না। কেমন, পারবেন তো? অচলা তেমনি অধোমুখে স্থির হইয়া বসিয়া রহিল। সুরেশ কহিল, টাকার লোভে আপনি যে মত দিলেন না, এতে আমার ঢের বেশি শ্রদ্ধা বেড়ে গেল। বরঞ্চ মত দিলেই হয়তো আমি শেষে ভয় পেয়ে পিছিয়ে দাঁড়াতুম। আমার দ্বারা কিছুই অসম্ভব নয়। আমি চললুম। বলিয়া সুরেশ উঠিয়া দাঁড়াইয়া একটু হাসিয়া বলিল, আমার বলবার আর মুখ নেই, তবু যাওয়ার সময় একটা ভিক্ষা চেয়ে যাচ্ছে যে, আমার দোষ অপরাধগুলো মনে করে রাখবেন না। একটু ইতস্তত করিয়া বলিলেন, নমস্কার। খারাপ কাজের জাহাজ বোঝাই করে নিয়ে বিদায় হলুম, কিন্তু বাস্তবিক পিশাচও আমি নই। যাক, বিশ্বাস করবার যখন এতটুকু পথ রাখিনি, তখন বলা বৃথা।
বলিয়াই 2 হাত তুলিয়া নমস্কার করিয়া সুরেশ দ্রুত পদে বাহির হইয়া গেল। ধীরে ধীরে তার পদশব্দ সিঁড়িতে মিলাইয়া গেল। অচলা শুনিতে পাইল এবং তারপরে নিতান্ত অকারণে তাহার 2 চোখ দিয়া টপ টপ করে জল পড়িতে লাগিল। কেদারবাবু ঘরে ঢুকিতে ঢুকিতে বলিলেন, সুরেশ? অচলা তাড়াতাড়ি চোখের জল মুছিয়া ফেলিয়া বলিল, এইমাত্র চলে গেলেন। কেদারবাবু আশ্চর্য হইলেন, সে কি, আমার সঙ্গে দেখা না করেই চলে গেল? কাল এখানে খাবার কথা তুমি যাবার সময় স্মরণ করিয়ে দিয়েছ তো? অচলা অপ্রতিভ হইয়া কহিল, আমার মনে ছিল না বাবা। মনে ছিল না? বেশ। বলিয়া কেদারবাবু নিকটস্থ চৌকিটার ওপর নিশ্চেষ্টভাবে বসিয়া পড়িল। মেয়ের চাপা কণ্ঠস্বরে তাহার মনের মধ্যে একবার একটা খটকা বাজিল বটে, কিন্তু সন্ধ্যার আধারে মুখের চেহারাটা দেখিতে না পাইয়া সেই স্থায়ী হইতে পারিল না। বলিলেন, এই বুড়ো বয়সে যা নিজে না করব, সেদিকে না চাইব, তাতেই একটা না একটা গলদ থেকে যাবে। তাই হবে না। যাই, বেয়ারাটাকে দিয়ে একটুক্ষণি একটা চিঠি পাঠাইয়া দিগে। সুরেশের বাড়ির ঠিকানাটা কি? বলিয়া উঠিতে উদ্যত হইলেন। আমি তো জানি নে বাবা। তাও জানো না? বলো কি? বলিয়া বৃদ্ধ চেয়ারের ওপর পুনরায় হেলান দিয়া পড়িলেন, কিন্তু তৎক্ষণাৎ আবার উঠিয়া বসিয়া রুক্ষভাবে বলিতে লাগলেন, তোমরা নিজের হাত পা যদি নিজেই কেটে ফেলতে চাও তো কাটো গে মা, আমার ঠেকাবার দরকার নেই। ভালো, এটা তো একবার ভাবতে হয় যে একটা কথায় এতগুলো টাকা দিতে চায়, সে লোকটা কি দরের? তার বাড়ির ঠিকানাও কি জিজ্ঞাসা করে রাখতে নেই? তুমি যত বড় হচ্ছ ততই যেন কিরকম হয়ে যাচ্ছ অচলা। বলিয়া দীর্ঘশ্বাস মোচন করিলেন। ঋণ চাল বিজড়িত বিপন্ন পিতা তাহার যে সকল অসত্য ও হীনতার মধ্যে দিয়ে সম্পত্তি আত্মরক্ষার চেষ্টা করিতেন, সে সমস্তই অচলা দেখিতে পাইত। এই সকল তাহার মর্মভেদ করিত, কিন্তু নীরবে সহ্য করিত। এখনো সে কথা কহিয়া তাহার অকারণ বিরক্তিকর প্রতিবাদ করিল না, কিন্তু সে যেন মনে মনে অতিশয় লজ্জিত এবং অনুতপ্ত হইয়াছে। কেদারবাবু ইহাই নিশ্চিত অনুমান করিয়া প্রীত হইলেন। বেয়ারা আলো জ্বালাইয়া দিয়া গেল। তিনি সস্নেহ তিরস্কার স্বরে বলিতে লাগিলেন, মহিমের সম্বন্ধে কোনো খোঁজ কোনোদিনই তুমি নিলে না। আচ্ছা, সে না হয় ভালোই হয়েছে। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। কিন্তু সুরেশের সম্বন্ধে তো এইসব খাটতে পারে না। দেখলে না, ঈশ্বর স্বয়ং যেন হাতে ধরে একে নিয়ে গেলেন। অচলা মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, সুরেশবাবুর কাছ থেকে কি তুমি টাকা ধার নেবে বাবা? কেদারবাবুর ভাবভঙ্গি হঠাৎ বাধা পাইয়া বিচলিত হইয়া উঠিল। মেয়ের দিকে চাইয়া বলিলেন, হ্যাঁ, না, ঠিক ধার নয়। কি যেন মা, সুরেশ নাকি বড় ভালো ছেলে। এককালে এমন একটি সৎ ছেলে, লক্ষের মধ্যে একটি মেরে। তার মনের ইচ্ছে যে বাড়িটা ধারের জন্য নয়া নষ্ট হয়। থাকলে তোমাদেরই থাকবে, আমি আর কতদিন, বুঝলে না মা? হসরা চুপ করিয়া রহিল। কেদারবাবু উৎসাহভাবে বলিতে লাগিলেন, জানো তো, আমি চিরকাল স্পষ্ট কথা ভালোবাসি। মুখে এক, ভিতরে আর, আমার দ্বারা হবার নয়। কাজেই খুলে বলে দিলাম যে এখন সমস্ত জেনে শুনে মহিমের হাতে মেয়ে দেবার চেয়ে তাকে জলে ফেলে দেওয়া ভালো। সুরেশের যখন তাই মত, তখন বলতেই হলো যে তার বন্ধুর সঙ্গে বিয়ের কথাটা অনেক দূর জানাজানি হয়ে গেছে। তখন সম্বন্ধ ভাঙলেই চলবে না, একটা গড়ে তুলতেও হবে, না হলে সমাজে মুখ দেখানো যাবে না। কিন্তু যাই বলো, ছেলে বটে এই সুরেশ। আমি মঙ্গলময়কে তাই বারবার প্রণাম জানাচ্ছি। পিতার প্রণাম জানানো আর একবার নির্বিঘ্নে সমাধা হইবার পর অচলা ধীরে ধীরে কহিল, এর কাছ থেকে এত টাকা না নিলেই কি নয় বাবা? কেদারবাবু শঙ্কায় চকিত হইয়া উঠিলেন। বললেন, না নিলেই যে নয় মা? বেশ, কিন্তু আমরা তো শোধ দিতে পারবো না। শোধ দেবার কথা কি সুরেশ? কথাটা উদ্বিগ্ন সংশয়ে বিদ্ধ শেষ করিতে পারিলেন না। তাহার সমস্ত মুখ সাদা হইয়া গেল। অতরা সে চেহারা দেখিয়া হৃদয়ে ব্যথা পাইল। শোধ দেবার
তাড়াতাড়ি বলিল, তিনি বলেছিলেন পরশু এসে টাকা দিয়ে যাবেন। শোধ দেবার কথা? না, তা তিনি বলেননি। লেখাপড়া টড়া? না, সেই ইচ্ছায় বোধহয় তার একেবারে নেই। ঠিক তাই বলিয়া পরিতৃপ্তির রুদ্ধশ্বাস বৃদ্ধ ফোঁস করিয়া ত্যাগ করিলেন এবং চেহারে হেলান দিয়া পড়িয়া চক্ষু মুদিয়া পা দুটো সম্মুখের টেবিলের ওপর তুলিয়া দিলেন। আনন্দে এবং আরামে তাহার সর্বাঙ্গ যেন ক্ষণকালের জন্য শিথিল হইয়া গেল। কিছুক্ষণ এইভাবে থাকিয়া পা নামাইয়া উদ্দীপ্ত স্বরে কহিল, একবার ভেবে দেখো দেখি মা, কোত্থেকে কি হলো? এই সর্বশক্তিমানের হাত কি এতে স্পষ্ট দেখতে পাচ্ছ না? অচলা নীরবে পিতার মুখের পানে চাহিয়া রহিল। তিনি উত্তরের জন্য অপেক্ষা না করিয়া বলিতে লাগিলেন, আমি চোখের ওপর দেখিতে পাচ্ছি, এ শুধু তার দয়া। তোমাকে বলবো কি মা, এই 2 বৎসর একটি রাত্রিও আমি ভালো করে ঘুমোতে পারিনি। শুধু তাকে দেখেছি, আর সুরেশকে দেখিবা মাত্রই মনে হয়েছে সে যেন পূর্বজন্মে আমার সন্তান ছিল। অচলা চুপ করিয়া বসিয়া রহিল। পিতার সাংসারিক দুরবস্থার কথা সে যে জানিত বেশ, কিন্তু তাহা এতদূর পর্যন্ত ভিতরে ভিতরে অগ্রসর হইয়া পড়িয়াছিল ইহা জানিত না। আজ 2 বৎসরের একাগ্র আরাধনায় তাহার দুঃখের সমস্যা যদি বা মঙ্গলময়ের আশীর্বাদে আকস্মাৎ লঘু হইয়া গেল বটে, কিন্তু তাহার নিজের সমস্যা একেবারে ভীষণ জটিল হইয়া দেখা দিল। সুরেশের কাছে টাকা লওয়া সম্বন্ধে সে এইমাত্র মনে মনে যে সকল সংকল্প করিয়াছিল, তাহা আবার তাহাকে পরিত্যাগ করিতে হইল। লেশমাত্র বাধা দিবার কথা সে আবার মনে করিতে পারিল না। যাই হোক, টাকাটা তাহাদের গ্রহণ করিতেই হইবে। সান্ধ্য উপাসনার জন্য কেদারবাবু উঠিয়া গেলেন। অচলা সমস্ত ব্যাপারটা গোড়া হইতে শেষ পর্যন্ত মনের মধ্যে স্পষ্ট করিয়া উপলব্ধি করিবার জন্য সেখানেই স্তব্ধ হইয়া রহিল। যে 2 বন্ধু আজ অকস্মাৎ তাহার জীবনের এই সন্দিগ্ধ স্থলে এমনই পাশাপাশি আসিয়া দাঁড়াইয়াছে, তাহাদের একজন যে আজও যাও বলিয়া বিদায় দিতে হইবে, তাহাকে কিন্তু মাত্র সংশয় নেই। কিন্তু কাহাকে? কে সে? যে মহিম তাহার অসন্দিগ্ধ বিশ্বাসে, কে জানে কোন কর্তব্যের আকর্ষণে নিশ্চিন্ত নিরুদ্বেগে বসিয়া আছে, তাহার শান্ত স্থির মুখখানা মনে করিতেই একটা প্রবল বাষ্পোচ্ছ্বাসে অচলার 2টি চোখ পরিপূর্ণ হইয়া উঠিল। কোনোদিন যে কোনো অপরাধ করে নাই, অথচ যাও বলিতেই সে নিঃশব্দে বাহির হইয়া যাইবে। এই জীবনে কোনো সূত্র, কোনো ছলই আর তাহাদের পথে আসিবে না। অচলা স্পষ্ট দেখিতে লাগিল, সেই অভাবনীয় চিরবিদায়ের ক্ষণেও তাহার অটল গাম্ভীর্য এক তিল বিচলিত হইবে না, কাহাকেও দোষ দিবে না, হয়তো কারণ পর্যন্ত জানিতে চাইবে না। নিগিড় বিস্ময় ও তীব্র বেদনার একটা অস্পষ্ট রেখা হয়তোবা মুখের ওপর দেখা দিবে, কিন্তু সে ছাড়া আর কাহারও তাহার চোখেও পড়িবে না। তাহার পরে একদিন সুরেশের সঙ্গে বিবাহের কথা তার কানে উঠিবে। সেই মুহূর্তে অসৎকর্গ অবসরে হয়তোবা একটা দীর্ঘশ্বাস পড়িবে, না হয় একটু মুচকিয়া হাসিয়াই নিজের কাজে মন দিবে। ব্যাপারটা কল্পনা করিয়া এই নির্জন ঘরের মধ্যে তাহার চোখ মুখ লজ্জায় ঘৃণায় রাঙা হইয়া উঠিল।